ভোরের আলোয় স্পষ্ট রাজধানীর করাইল বস্তির আগুনের ক্ষত। নিঃস্ব হাজারো পরিবার, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যথাযথ সহায়তা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে আশা সিইসির। নির্বাচন প্রতিহত করতে চাইলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ। এসপি পদায়নে লটারি বাদ পড়েনি মেধাবীরা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ডিসেম্বরে শুরু হতে পারে পাকিস্তান বাংলাদেশ বিমান চলাচল। দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতির প্রত্যাশা। এবং নিশাঙ্ক অপরাজিত ৯৮, জিম্বাবুয়েকে উড়িয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত শ্রীলঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫০০ ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। আগুন নিয়ন্ত্রণে আসার ১২ ঘন্টা পরও ধ্বংসস্তূপের বিশাল এলাকা থেকে ধোঁয়া বের হচ্ছে। পুড়ে যাওয়া প্রায় ১৫০০ ঘরের ছাই ও পোড়া টিনের স্তূপের মধ্যে হাজারো মানুষ ভিড় করছেন শেষ সম্বলটুকু খুঁজে বের করার জন্য। ভোরের আলো ফুটতে স্পষ্ট হয়ে উঠেছে আগুনের ক্ষত। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। চারদিকে কেবল ধ্বংসস্তূপ, কংক্রিট, টিন আর পোড়া কাঠের গন্ধ। আগুন যে প্রায় গ্রাস করে নিয়েছে তাদের সবকিছুই। ধ্বংসস্তূপের নিচে শেষ সম্বল খোঁজার চেষ্টা করছেন কেউ কেউ। ভোরের আলো ফুটতেই রাজধানীর করাইল বস্তির ভয়াবহ আগুনের ক্ষত চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে ঠাঁই হয়েছে বহু পরিবারের। আগুন নিয়ন্ত্রণে আসার ১২ ঘন্টা পরও ধ্বংসস্তূপের বিশাল এলাকা থেকে ধোঁয়া বের হচ্ছে। পুড়ে যাওয়া প্রায় ১৫০০ ঘরের ছাই ও পোড়া টিনের স্তূপের মধ্যে হাজারো মানুষ ভিড় করছেন শেষ সম্বলটুকুও খুঁজে বের করার জন্য। মঙ্গলবার বিকেল ৫টা ২২ দিকে করাইল বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৮টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ৫ ঘন্টার পরে রাত ১০:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, করাইল বস্তিতে আগুনে আনুমানিক ১৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্তের পর জানা যাবে আসলে কত ঘরবাড়ি পুড়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন লাগার ৩৫ মিনিট পর ঘটনাস্থলে এসে পৌঁছায় ৩টি স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিট। ঘটনাস্থলে পৌঁছাতে ৩৫ মিনিট সময় লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, ঢাকা শহরে যানজট এর অন্যতম কারণ। বিকেলের দিকে যানজট বেশি ছিল, এজন্য ৩-৪টি স্টেশন থেকে ইউনিটগুলো মুভ করানো হয়। এখানে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরেও গাড়িগুলো ঢুকতে পারেনি। এই কারণে দূর থেকে পাইপ টেনে কাজ করতে হয়েছে। করাইল বস্তিতে প্রতি বছরই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কোনো উদ্যোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন, প্রতি বছর করাইল বস্তিতে মহড়া করা হয়। মহড়ায় দুর্বল পয়েন্টগুলো নির্ধারণ করা হয় এবং আগুন লাগলে সে অনুযায়ী কাজ করা হয়। কোন পদ্ধতিতে ফায়ার ফাইটিং করতে হবে এসব মহড়ায় উঠে আসে। কিছুদিন আগে এখানে মহড়া শেষ হয়েছে, এজন্য আগুন দ্রুত নেভানো গেছে। অন্যথায় আগুন নেভাতে হয়তো আরও ২-৩ ঘন্টা বেশি সময় লাগত। করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম, তার পরিপ্রেক্ষিতে শুরুতেই জানতে চাইবো যে প্রতি বছর কিন্তু আমরা করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের একটা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। বারবার কেন করাইল বস্তিটাই পুড়ছে?
জি, করাইল বস্তিটা এমন একটি বস্তি যে বস্তিতে আসলে আপনি যেমনটি শুরুতেই বলছিলেন প্রতি বছরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং সেই অগ্নিকাণ্ডে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। একদিকে আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে, অন্যদিকে ওখানকার যারা থাকেন তাদের যে আসবাবপত্র বা তারা যে কষ্ট করে যেসব জিনিসপত্র কেনেন, টেলিভিশন থেকে শুরু করে ফ্রিজ, এমনকি মাইক্রো ওভেন, সব জিনিসপত্রই কিন্তু ছিল, সেগুলো আসলে পুরো ছাই হয়ে গেছে এবং জীবনের সব সঞ্চয় যেখানে সব দিয়েছে সঞ্চয়। হ্যাঁ, এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তারা বলছিলেন যে কেউ 10 বছর ধরে সেখানে থাকছেন, 12 বছর ধরে, 7 বছর ধরে। তো এত বছর ধরে থাকতে গেলে সংসারের যেই আনুষঙ্গিক জিনিসপত্র সবকিছু কিন্তু থাকে, একটি সংসার, একটি স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পুড়ে যায়। তো বারবার যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ যেমনটি বাড়ছে, মানুষের হতাহতের সংখ্যাও কিন্তু বাড়ছে। ফায়ার সার্ভিস বলছে যে প্রতি বছরই তারা এই করাইল বস্তিতে আগুনের খবর পায় এবং আগুনের খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কেন আগুন লাগে, কিভাবে আগুন লাগে, সেটি আসলে প্রতি বছর আগুন লাগেও সেগুলো কিন্তু উঠে আসে না। একদমই তাই। এবং আমরা যেমনটি দেখলাম যে যানজটের কারণে কিন্তু ফায়ার সার্ভিসের আগুন লাগার 35 মিনিট পরে যেতে হয়েছে, যানজটের কারণে ঢুকতে পারেনি এবং সরু গলিরও কিছু ব্যাপার ছিল যে কারণে গাড়ি পৌঁছাতে পারেনি। এইসব কারণে ক্ষয়ক্ষতি আসলে কতটা বেড়েছে, যেহেতু আগুন লাগার 35 মিনিট ধরে কিন্তু আগুন জ্বলছিল, যেমনটি আমরা কালকে দেখেছি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? গতকাল বিকেল 5:22 মিনিটে আগুন লাগে এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু ফায়ার সার্ভিসের 3টি স্টেশন থেকে ইউনিটগুলো মুভ করে। কোন ইউনিটটি আগে আসবে সেটি তো জানা যায় না, তো 3টি ইউনিট মুভ করানোর একটাই উদ্দেশ্য, ওই সময় ব্যাপক যানজট ছিল। কারণ আপনি জানেন যে বিকেলের দিকে অফিস টাইম ছুটি হয় এবং অফিস ছুটির শেষে কিন্তু যানজট বেড়ে যায়। তো সেক্ষেত্রে 3টি স্টেশন থেকে ইউনিটগুলো বের হয়। দুঃখজনক হলেও সত্য, একটি ইউনিটও কিন্তু দ্রুততম বা সঙ্গে সঙ্গে আসতে ব্যর্থ হয়, কারণ রাস্তায় ওই ইউনিটগুলো আটকা পড়েছিল। এই কারণে কিন্তু আগুন আরো ছড়িয়ে গেছে। প্রথমে তো একটি ঘরে আগুন লেগেছে, পরবর্তীতে কিন্তু 2টি, 3টি, 4টি, 5টি করে এরকম 15টি ঘর পুড়েছে এবং 35 মিনিট দেরি হওয়ার কারণে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণেও কিন্তু বেগ পেতে হয়েছে। কারণ আগুন লাগার সঙ্গে সঙ্গে আপনি যদি পানি নিক্ষেপ করেন বা আগুন নির্বাপনের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু আগুন দ্রুত সরাতে পারে না। কিন্তু ফায়ার সার্ভিস যখন ঘটনাস্থলে যায় 35 মিনিটের বেশি সময় পরে, তখন কিন্তু আগুন ডেভেলপমেন্ট পর্যায়ে চলে গেছে, অর্থাৎ আগুন 3য় পর্যায়ে চলে গেছে। আগুন যখন 3য় স্টেজে চলে যায়, তখন কিন্তু ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়। এবং ওই বস্তির যেই সড়কগুলো ছিল খুবই সরু, সেই গলিগুলা, আমি গতকাল যখন ঘটনাস্থলে যাই তখন সন্ধ্যা 6:10 দিকে, তো আগুন লাগছে 5:22 প্রায় 1 ঘন্টার পরে আমি ঘটনাস্থলে পৌঁছাই যানজটের কারণে। তখন যে আমি দেখি যে সরু রাস্তা থেকে প্রত্যেকটা সরু রাস্তাতে হচ্ছে আপনার পিকআপ রয়েছে, পিকআপের যানজট। পিকআপ থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো, বড় বড় গাড়িগুলো যে প্রবেশ করবে, আগুনের কাছাকাছি যাবে, সেটি কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। তখন ফায়ার সার্ভিস কি করেছে, দূরে দাঁড় করানো ওই গাড়ির থেকে পাইপ টেনে টেনে, অনেক দূর পর্যন্ত পাইপ টেনে টেনে কিন্তু নিয়ে আগুন নির্বাপন করতে হয়েছে, অর্থাৎ পানি নিক্ষেপ করতে হয়েছে। এবং আমরা যেমনটা জানি যে বস্তিতে কিন্তু ঘন বসতি এবং সরু চিপাগুলি অনেক থাকে এবং দাহ্য নির্মাণ সামগ্রীও থেকে থাকে, যে কারণে আগুনটা কিন্তু দ্রুত ছড়িয়ে যায়। এই ধরনের এলাকায় নগর পরিকল্পনার কি কি ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন? আপনি দেখে থাকবেন প্রায় সব বস্তি এলাকাতেই কিন্তু অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে এবং এই অবৈধ গ্যাসের সংযোগ কিন্তু অগ্নিকাণ্ডের একটি বড় কারণ ওই লাইনগুলো কিন্তু একটা বৈধ না, অবৈধভাবে সব আসছে এবং চুরি করে সেই লাইনগুলো টানা। এছাড়াও বৈদ্যুতিক যে লাইনগুলো রয়েছে, সেই বৈদ্যুতিক লাইনগুলোও কিন্তু বেশিরভাগই বৈধ নয় এবং এই বৈদ্যুতিক যে তারগুলো রয়েছে, সেই তারগুলো হচ্ছে আপনার এত পরিমাণ ঘিঞ্জি, অর্থাৎ একটির সাথে আরেকটি তার লাগানো। যখন ওই এলাকায় আগুন ধরে যায়, এই তারের সংযোগে, অর্থাৎ তারের সংস্পর্শে কিন্তু একাধিক এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এবং আরেকটি যেটি কারণ সেটি হচ্ছে যে ঘিঞ্জি এলাকা, রাস্তাগুলো সরু, একটার সাথে একটা ঘর লাগানো এবং মানুষের এত পরিমাণ সেখানে চাপ ছিল, যেটা নর্মালি হয় আমাদের দেশে, কোথাও
আগুন লাগলে উৎসুক জনতার জনতার একটা ভিড়, ভিড় আসলে থাকে। আগুন অনেকেই দেখতে আসে, ভিডিও করতে আসে, সেলফি তুলতে আসে, এরকম ঘটনাও কিন্তু হয়। ফায়ার অহরহ সার্ভিস কিন্তু গতকাল বলেছিল যে এই উৎসুক জনতার কারণে তাদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। কারণ আপনি যখন একটি পাইপ টেনে অনেক দূর পর্যন্ত পাইপ টেনে নিয়ে আগুনে পানি নিক্ষেপ করছেন, তখন কিন্তু এই পাইপের উপরে অনেকেই পাড়া দেয়, যা এতে করে পানি কিন্তু বাধাগ্রস্ত হয়। একদম। এ কারণে কিন্তু আগুন নেভাতেও ফায়ার সার্ভিসকে অনেক বেগ পেতে হয়। আসলে আমাদের জনগণকেও মনে হয় এই ব্যাপারে একটু কেয়ারফুল করা উচিত এবং সচেতন থাকা উচিত সবার। কারণ এই ধরনের বিশেষ করে বস্তি পর্যায়ে যদি আগুন লাগে, সেখানে যে পরিমাণে ঘন বসতি বা ঘিঞ্জি পরিবেশ যেটাকে আমরা বলি, এই কারণে আসলে ফায়ার সার্ভিসও কাজ করতে বেগ পায় না। অবশ্যই, কারণ হচ্ছে যে আপনি যখন একটি এলাকায় অনেক লোকজন দেখবেন, অনেক লোকজন, তখন কিন্তু ফায়ার সার্ভিসের কাজ করতে কষ্ট হবে বা সমস্যা হবে। কারণ পাইপ টানা, মোটর, যেমন কাল আমি একটা এক্সাম্পল দিই, গতকাল হচ্ছে দূর থেকে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ছিল অনেক দূরে, তো পানি নেয়ার জন্য যে পাইপ টানা হয়, এক পর্যায়ে কিন্তু পানির স্বল্পতা দেখা দেয়। পরবর্তীতে যে ড্রেন ছিল, খাল ছিল, সেই খালে মোটর লাগিয়ে, পাইপ লাগিয়ে সেটি কিন্তু তাদের পানি দিতে হয়েছে। অর্থাৎ পানির যে স্বল্পতা ছিল এবং যে উৎসুক জনতার ভিড়, এক্ষেত্রে ফায়ার সার্ভিসকে প্রায়শই কিন্তু কাজের বিঘ্ন ঘটছে। একদমই তাই। এবং এখানে একটু বলতে চাইবো যে করাইল বস্তিতে কিন্তু নিয়মিত মহড়া হয়, আমরা যেমনটা জানি। এত মহড়া হওয়ার পরেও আসলে ত্রুটি কোথায় থেকে যাচ্ছে, এবং বস্তিবাসীর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যদি একটা নিরাপত্তা ব্যবস্থা করতে হয়, এখানে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? সুন্দর একটি প্রশ্ন করেছেন। যে দেখেন, ফায়ার সার্ভিসের মহড়া কিন্তু শুধু করাইল বস্তিতে নয়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, ঘন বসতিপূর্ণ স্থানে এবং কেপিআই ভুক্ত যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে মহড়া হয়। এই আপনার হচ্ছে করাইল বস্তিতেও কিন্তু কিছুদিন আগে মহড়া শেষ হয়েছে, অর্থাৎ হয়তো 1 মাসও হবে না। তো ফায়ার সার্ভিসের যে মহড়া ছিল, সেই মহড়ায় আসলে উঠে আসে যে আগুন লাগলে তারা কিভাবে নির্বাপন করবে, কোন দিক দিয়ে গাড়ি আসবে, গাড়ি কোথায় থাকবে, কয়টা পাইপ লাগানো হবে, মোটর লাগানো হবে কয়টা, এবং আগুন যে উৎসুক জনতার ভিড় বলা হয়, সেই উৎসুক জনতাকে কিভাবে প্রতিহত করা হবে। ফায়ার সার্ভিস তো উৎসুক জনতাকে নিবৃত করে না, নিবৃত করে পুলিশ বা অন্যান্য ভলেন্টিয়ার যারা থাকেন। তো সামগ্রিকভাবে কিন্তু মহড়া হয়েছিল, কিন্তু আমরা যেটি দেখতে পেলাম মহড়ায়, মানে আমাদের সাংবাদিকদের চোখে যেটি ধরা পড়েছে, মহড়ায় কিন্তু খুব বেশি, আমার মনে হচ্ছে যে খুব বেশি কাজ হয়নি। কারণ উৎসুক জনতার ভিড় ছিল, সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি, অনেক দূর থেকে পাইপ টেনে টেনে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিস যেটি বলছে যে তাদের মহড়ার কারণে আগুন দ্রুত নেভানো গেছে, 5.25 ঘন্টা পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। কিন্তু এই মহড়া যদি না হতো তাহলে আরো 2 থেকে 3 ঘন্টা নাকি বেশি জ্বলতো, অর্থাৎ বেশি দেরি হতো আগুন নিয়ন্ত্রণ করতে। সেই ক্ষেত্রে আমরা 7-8 ঘন্টা যদি লেগে যেত তাহলে আরো 4-5 হাজার ঘর কিন্তু পুড়ে যেত। এখন ঘর পুড়েছে 1500-এর অধিক, এবং এই ঘর যাদের পুড়েছে তারা কিন্তু খোলা আকাশের নিচে থাকছেন, এবং তাদের শুধু পরনের যে কাপড়টা, সেই কাপড়টা ছাড়া কিন্তু কিচ্ছু নাই। ঘর থেকে যে আগুন লাগার খবরে বেরিয়ে এসেছেন, এরপরে কিন্তু তারা আর ঘরের চিহ্ন দেখতে পাননি। একদমই তাই। আসলে আমি চাইবো, ব্যক্তিগতভাবে চাইবো যে জনসাধারণ যাতে একটু সচেতন থাকে, এই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় যাতে আমরা কিছুটা সহযোগিতা করি ফায়ার সার্ভিসকে তাদের কাজকর্ম করতে দিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তন্ময়, আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়ের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা করবে বলেও জানিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা এই উদ্বেগ ও সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন লেগেছে। বুধবার বেলা 11:14 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় 11:32 আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিজি হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট পাঠানো হয়েছে। হাসপাতালের এ ব্লকের 3য় তলায় আগুন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। স্থানীয়রা জানায়, হঠাৎ করে শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, প্রতিটা আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনের প্রতিজ্ঞাবদ্ধ। বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজেপির সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ভোট প্রতিহত করার হুমকিকে নির্বাচন কমিশন আমলে নিয়েছে জানিয়ে সিইসি বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 35,000-এর মতো বিজেপি সদস্য মোতায়েন থাকবে। সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর, সবাই এটা সুন্দর নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে সব যে তারা ওটা সুন্দর নির্বাচন চায়। সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা সফল কাম হব, এই বিশ্বাস আমাদের আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের 64 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে এডিবি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি হিসেবে 3টি ক্যাটাগরি করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 64 জেলার এসপিদের মধ্যে আগের 18 জন এসপিকে তুলে আনার পর সেখানে নতুন এসপি নিয়োগ হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে। সেক্ষেত্রে মেধাবীরা কেউ বাদ পড়েনি। পঞ্চগড়ে উত্তরের হিম বাতাস জানান দিচ্ছে শীত তার ডেরা বাঁধতে শুরু করেছে। হুহু করে নামছে তাপমাত্রা। দিনের বেলা রোদ ঝলমলে ও গরম আবহাওয়া থাকলেও রাত হলে নেমে আসছে শীতের কাঁপুনি। তবে ডিসেম্বরের শুরুতেই শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সকাল 9টায় আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 12.9 ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল 6টায় 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল 97%। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত নামতে শুরু করেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা আরও 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, দিনে গরমের কারণে মানুষজন এখনো পাতলা পোশাকেই স্বস্তি পাচ্ছে। তবে রাত হলেই গরম কাপড়, সোয়েটার ও কম্বলের ব্যবহার শুরু হয়েছে ঘরে ঘরে। শীতজনিত রোগের আশঙ্কায় অনেকেই সতর্ক হতে শুরু করেছেন। শীতের এমন বৈচিত্র্যময় আচরণে পঞ্চগড়বাসী এরই মধ্যে শীত মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। আগামী ডিসেম্বর থেকে করাচি থেকে ঢাকা রুটে পাকিস্তানের মাহানিয়ার সপ্তাহে 3টি ফ্লাইট চালু করতে পারে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন খান। এটি দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতি হবে। লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন,
ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন এলসিসিআই ও লাহোরে বাংলাদেশের সম্মানিত কনসুলেটের যৌথ সুপারিশে 3 থেকে 4 দিনের মধ্যেই সদস্যদের ভিসা দেওয়া হচ্ছে। এতে দুই দেশের ব্যবসায়ীদের যাতায়াত আরও দ্রুত এবং সহজ হবে। বাণিজ্য সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও দুই দেশের মধ্যে বড় বাণিজ্য সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আফসোসে পড়তে পারেন পাথুম নিশাঙ্কা। ক্যারিয়ারের দ্বিতীয় টি-20 সেঞ্চুরিটা পেতেও পেলেন না। পাননি নিজের দোষে নয়, প্রতিপক্ষের রান কম ছিল বলে। কারণ তিনি যখন 98 রানে, ততক্ষণে ম্যাচই শেষ হয়ে গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ততক্ষণে শ্রীলঙ্কা জিতে গেছে 9 উইকেটের বিশাল ব্যবধানে। পাকিস্তানের চলমান ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের ছিল চতুর্থ ম্যাচ এবং শ্রীলঙ্কার ছিল তৃতীয় ম্যাচ। রাওয়ালপিন্ডিতে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 146 রান সংগ্রহ করে তারা। জবাব দিতে নেমে শুধুমাত্র কামিল মিশারার উইকেট হারায় লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে 16.2 ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। 147 রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কামিল মিশারাকে নিয়ে 59 রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা। তবে কামিল মিশারা ছিলেন যেন এক প্রান্তে দর্শক। 15 বলে 12 রান করেন তিনি। পরে আউট হন ব্র্যান্ড ইভান্সের বলে ওয়েলিংটন মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে। পরের কাজটুকু করে ফেলেন নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস। 17তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মারার পর শ্রীলঙ্কার দরকার ছিল 5। সেঞ্চুরি করতে নিশাঙ্কার দরকার ছিল 8 রান। দুটি বাউন্ডারি হাঁকালে সেঞ্চুরিটাও হতো, জয়ও পেত লঙ্কানরা। কিন্তু তা না করে নিশাঙ্কা ছক্কা মেরে বসেন। শ্রীলঙ্কা জিতে গেল, কিন্তু 2 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন নিশাঙ্কা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভোরের আলোয় স্পষ্ট রাজধানীর করাইল বস্তির আগুনের ক্ষত, নিঃস্ব হাজারো পরিবার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যথাযথ সহায়তা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে আশা সিইসির। নির্বাচন প্রতিহত করতে চাইলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। দেশের 64 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, এসপি পদায়নে লটারি, বাদ পড়েনি মেধাবীরা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ডিসেম্বরে শুরু হতে পারে পাকিস্তান বাংলাদেশ বিমান চলাচল। দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতির প্রত্যাশা। এবং নিশাঙ্কা অপরাজিত 98, জিম্বাবুয়েকে উড়িয়ে 9 উইকেটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত শ্রীলঙ্কার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।